এবার আমরা জানব যে বর্তমানে কেমন আছেন বুদ্ধবাবু। 2011 সালের নির্বাচনে হেরে যাওয়ার পর তিনি ক্রমশ সামাজিক যোগাযোগ বন্ধ করে দেন। বর্তমানে তিনি খুব কমই কারোর সঙ্গে দেখা করতে রাজি হন। ব্যতিক্রমদের মধ্যে রয়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম। সেলিম বলেছেন, বুদ্ধদা 2016 সালের বিধানসভা নির্বাচনের পরে সমস্ত রাজনৈতিক কার্যকলাপ থেকে নিজেকে প্রত্যাহার করেছিলেন, যেখানে মমতা ব্যানার্জি এবং তার তৃণমূল কংগ্রেস ক্ষমতা ধরে রেখেছিল। তিনি এমন একজন যিনি সততার সঙ্গে সব কিছু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি অবিনশ্বর, উগ্র ধর্মনিরপেক্ষ এবং তার উদ্দেশ্য সম্পর্কে আপোষহীনভাবে সৎ ছিলেন। কিন্তু সিঙ্গুর এবং নন্দীগ্রামের পরে রাজ্যের মানুষ, সমস্ত বিরোধী দল এবং সর্বোপরি বুদ্ধিজীবীরা তার বিরুদ্ধে গিয়েছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যকে বিরোধীরা অনেক সময় কটাক্ষ করে বলেছেন তিনি একজন নরখাদক, আর সেই ধাক্কা থেকে বেরিয়ে আসতে পারেননি তিনি। তিনি কখনো সিঙ্গুর নিয়ে মন্তব্য করেন না, তবে তিনি মাঝে মাঝে জাতীয় রাজনীতি সম্পর্কিত বিষয়গুলি উল্লেখ করেন। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে তার অসুস্থ পূর্বসূরিকে দুবার দেখতে গেছেন, 2017 সালের অক্টোবর মাসে এবং 2019-এর এপ্রিলে। উভয় ক্ষেত্রেই তিনি একটি বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য সহায়তার প্রস্তাব করেছিলেন, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য সেগুলি প্রত্যাখ্যান করেন। সম্প্রতি একটি নির্বাচনে ভোট দিতে দেখা যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যকে। কলকাতার পাটভবন স্কুলে ভোট দিলেন তিনি। তিনি বলেন যে বুদ্ধবাবু শারীরিক দিক থেকে ভালো নেই, কিন্তু মানসিক দিক থেকে এত সবল যে প্রতিটি খবর রাখছেন। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছেন না বলে আক্ষেপ কাজ করে, বললেন মেয়ে সুচেতনা। 2021 সালে কোভিড-19 আক্রান্ত হলে তার অবস্থা অত্যন্ত গুরুতর হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েক মাসে বিভিন্ন অসুস্থতার কারণে তাকে হাসপাতালে চিকিৎসা করানো হয়। বর্তমানে তিনি ভালো আছেন। বামফ্রন্টের ক্যাবিনেটে 1987 থেকে 1996 সাল পর্যন্ত তথ্য ও সংস্কৃতি মন্ত্রী এবং 1996 থেকে 1999 সাল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 1999 সালে ডেপুটি মুখ্যমন্ত্রী হিসেবে তাকে নির্বাচিত করা হয়। 2000 সালের 6 নভেম্বর বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্য জুড়ে শিল্প উন্নয়ন প্রকল্পের দিকে নজর দেন তিনি। নতুন আইটি নীতি আনয়নের পাশাপাশি রাজ্যে প্রযুক্তি শিল্পের উন্নয়ন ঘটান। 2006 সালে তার জনপ্রিয়তা ও বহুল আলোচিত বুদ্ধবাবুর ভরসায় বামফ্রন্ট বিপুল ভোটে জয়ী হয়। 2011 সালের নির্বাচনে দীর্ঘ 34 বছর ক্ষমতায় থাকার পর বামফ্রন্ট ক্ষমতাচ্যুত হয়। এই 5 বছরে রাজ্য একাধারে দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান এবং 2011 সালে মুখ্যমন্ত্রী হিসেবে তার অভিষেক। রাজ্যে তাদের 34 বছর সরকার চালানোর অভিজ্ঞতা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন সিপিএম নেতৃত্ব। সেই জন্যই ঠিক হয়েছিল বামফ্রন্ট সরকারের 34 বছরের কাজের মূল্যায়নের জন্য দল একটি বিশেষ দলিল তৈরি করবে। প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেনের অসুস্থতার জন্য সেই কাজ হাতে তুলে নিয়েছিলেন বুদ্ধবাবু। আলিমুদ্দিনে সিপিএমের রাজ্য কমিটিতে সেই খসড়া রিপোর্ট পেশ করা হয়। সরকার চালাতে গিয়ে আরও কিছু বিষয়ে নজর রাখলে ভালো হতো, এই ধরনের কিছু মত ছাড়া শিল্পায়নের নীতি নিয়ে এখনো পর্যন্ত বিরাট কোনো বিরোধিতা আসেনি রাজ্য কমিটিতে। বুদ্ধবাবুর তৈরি 35 পাতার ওই দলিলে জমি অধিগ্রহণ প্রসঙ্গে এবং সিঙ্গুর ও নন্দীগ্রামে ব্যতিক্রম শীর্ষক 2টি অধ্যায় রাখা হয়েছিল। প্রথমটিতে পরিষ্কারই বলা হয়েছে, নতুন শিল্পের জন্য জমি প্রয়োজন। আমাদের রাজ্যে অকৃষি খালি জমি পাওয়া দুষ্কর। পরিকল্পনা করে এই জমিগুলি নির্দিষ্ট করতে হয়। রিপোর্টে জানানো হয়, এ রাজ্যে কৃষিযোগ্য জমির পরিমাণ 1,35,00,000 একর। বাম আমলে শুধু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতেই 9,500 কিলোমিটার রাস্তা হয়েছে জমি নিয়ে। এই অভিজ্ঞতার উল্লেখ করে রিপোর্টে বলা হয়েছে, সরকারি পরিকল্পনা যতই বাস্তবসম্মত হোক, মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করেই পরিকাঠামো ও শিল্পের জমি ব্যবহারে দৃষ্টিভঙ্গি নিতে হবে। নন্দীগ্রামে পুলিশের গুলি চালানোর জন্য বহু আগেই ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন বুদ্ধবাবু। এবারের রিপোর্টে
আর সেই প্রসঙ্গের অবতারণা করা হয়নি, বরং দেখানো হয়েছে সিঙ্গুর আর নন্দীগ্রাম এক ছিল না। সিঙ্গুরে 82.82% জমি দিয়ে দিয়েছিলেন স্থানীয় মানুষ। তারপরে নন্দীগ্রামের ঘটনাকে ব্যবহার করে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষকে ভুল বোঝানো হয়েছিল। আর স্থানীয় মানুষের আপত্তিতে নন্দীগ্রামের প্রকল্প নিয়ে প্রথমেই ঠিক হয়েছিল আর এগোনো হবে না। রিপোর্ট অনুযায়ী তবু স্থানীয় নেতৃত্বের একাংশের অপ্রয়োজনীয় তৎপরতার ফলে মানুষের মনোভাব আমাদের বিরুদ্ধে গেছে, অর্থাৎ ইঙ্গিত অধুনা বহিষ্কৃত লক্ষণ শেঠদের কর্মকাণ্ডের দিকে। রাজনৈতিক জীবনের প্রারম্ভে আদ্যপান্ত বাঙালি ভদ্রলোক চরিত্রের প্রতিভূ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বামফ্রন্টের জঙ্গি ট্রেড ইউনিয়ন আন্দোলনের ছোঁয়া ছিল না তার মধ্যে। জ্যোতি বসুর সার্থক উত্তরসূরি নন, বরং তারুণ্যের নতুন হাওয়া এনেছিলেন পশ্চিমবঙ্গের লাল দুর্গে। সেখানে সহজ বিচরণ ছিল নন্দন, লাইব্রেরির বই, সিনেমা উৎসব, বিদেশি কবিদের কবিতার অনুবাদ, নিখাদ রাজনৈতিক চর্চা। যেই বামফ্রন্টের আশা ভরসা ছিল কৃষি, গ্রামের মানুষ, বর্গাদার আন্দোলন যেখানে ছিল নির্বাচনী মার্কশিট জুড়ে সবচেয়ে সফল ভাবনা, সেখানে শিল্প গড়ার কারখানায় কোথাও না কোথাও শূন্যতা থেকে গেল। বিরোধীরা বলেন যে ব্র্যান্ড বুদ্ধ নিয়ে যত কথাই হোক, ব্যক্তি বুদ্ধদেব নিজেকে বদলাননি। ফলে সিঙ্গুরে টাটাদের কারখানার জমি অধিগ্রহণ তৈরি করেছিল নতুন পট পরিবর্তন। পার্টির ক্যাডার নিয়ে সমান্তরাল সন্ত্রাসের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। রাজ্যের প্রধান বিরোধী নেত্রীর বিরুদ্ধে যখন তার রাজনৈতিক সহকর্মীরা কুৎসিত মন্তব্য করেছেন, তখন তার নিস্তব্ধতা প্রশ্ন তুলেছিল যে এই মানুষটির কাকাই তো সেই কবি সুকান্ত ভট্টাচার্য। 2011 সালে বামফ্রন্ট ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয়েছিল নির্বাচনের পরাজয়ের ফলে। তবে দোষ যে বেশিরভাগ বুদ্ধদেব ভট্টাচার্যেরই ছিল এমনটা নয়। 34 বছরে যে ঘুণ ধরেছিল তার বহিঃপ্রকাশ হয়েছিল মাত্র। তবে দোষ, গুণ, কৃষি শিল্প নিয়ে যত তর্ক বিতর্ক থাক না কেন, বাঙালি একজন ভদ্রলোক মুখ্যমন্ত্রী পেয়েছিল। বাংলার রাজনৈতিক ইতিহাস তাই তার সপ্তম মুখ্যমন্ত্রীকে চিরকাল মনে রাখবে। তবে বাংলার রাজনীতির ইতিহাসে সিপিএম নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অবদান নিয়ে খুব বেশি তর্ক থাকার কথা নয়। সৎ রাজনীতিবিদ হিসেবে তার পরিচিতি নিয়ে কোনো প্রশ্ন ওঠার সুযোগ নেই। এই রাজ্যের উন্নয়নে তার ঐকান্তিক প্রচেষ্টার কথাও কেউ ভুলবেন না। তার সাদামাটা জীবনযাপন যে কোনো বামকর্মীর কাছে পাঠ্য বই থেকে তুলে আনা উদাহরণ। রাজনৈতিক ক্ষেত্রে সফলতা কিংবা অসফলতার প্রশ্ন থাকবেই, তা নিয়ে আলোচনা হয়েছে, হচ্ছে এবং হবে। বাংলার রাজনীতিতে বুদ্ধবাবুর অবদান নিয়ে তর্ক বিতর্ক সহজে শেষ হওয়ার নয়। তাহলে বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা এতক্ষণ শুনছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর জীবনের নানান ঘটনা। আমরা আবার ফিরে আসব নতুন কোনো বিষয় নিয়ে। আপনাদের সঙ্গে থাকব আমি আরজে অরিজিৎ।